হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের মাইনর স্টুডেন্টদের জন্য ইতিহাসের সাজেশন হিসাবে মেডিয়েভাল ইন্ডিয়া ইউনিট 6 থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন উত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নেও। এগুলি তোমাদের সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। প্রথম প্রশ্ন হচ্ছে, নূরজাহান চক্র কী? প্রকৃত রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করার জন্য নিজ বাবা, ভাই ও জাহাঙ্গীরের পুত্র খুররমকে নিয়ে জাহাঙ্গীরের প্রধানা মহিষী নূরজাহান যে চক্র গড়ে তুলেছিলেন তা নূরজাহান চক্র নামে পরিচিত। খুব ভালো করে মনে রাখবে, তৈরি করে নেবে। এবার হচ্ছে, দাগ ও হুলিয়া কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আলাউদ্দিন খলজি তার সাম্রাজ্য বিস্তার নীতির উদ্দেশ্যে বিশাল সৈন্যবাহিনী গঠন করেছিলেন। সৈন্যবাহিনীতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও প্রান্তীয় সেনাপতিদের অসততা দূর করার উদ্দেশ্যে দাগ ও হুলিয়া ব্যবস্থার প্রবর্তন করা হয়। এই ব্যবস্থা অনুযায়ী প্রতিটি ঘোড়ার গায়ে দাগ বা চিহ্ন এবং সৈন্যদের পূর্ণাঙ্গ বিবরণ বা হুলিয়া লিপিবদ্ধ রাখা হতো। নেক্সট প্রশ্ন, ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন এবং কেন? সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন। এটি ছিল ধর্মালোচনা গৃহ। বিভিন্ন সম্প্রদায়ের পণ্ডিতেরা বিভিন্ন দিনে এই গৃহে সমবেত হয়ে নিজ নিজ ধর্ম ব্যাখ্যা করতেন। বিভিন্ন ধর্মের আদর্শ অনুধাবন এবং ধর্মীয় বিভেদ দূর করাই ছিল এর উদ্দেশ্য। নেক্সট, সুলুহ-ই-কুল কি? সুলুহ-ই-কুল অর্থাৎ সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা। সম্রাট আকবর এই নীতিকে দৃঢ় হাতে প্রয়োগ করে নিজ রাজ্যে ধর্মীয় বিভেদ দূরীকরণে সচেষ্ট হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যাবত কি? যাবত শব্দের অর্থ হলো পরিমাপ। ইরফান হাবিবের মতে যাবত এমন একটি নির্ধারণ পদ্ধতি যাতে প্রতিবার ফসল তোলার সময় জমি জরিপ করতে হতো। পরবর্তী প্রশ্ন, আবওয়াব কি? আবওয়াব ছিল বেআইনি অতিরিক্ত কর। এই কর কৃষকদের থেকে আদায় করা হতো। এর ফলে অনেক সময় কৃষক বিদ্রোহ হতো। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, মনসব বলতে কি বোঝায়? মনসবদাররা কোন 2 ভাগে বিভক্ত ছিল? মনসব শব্দের অর্থ বা মনসব কথার অর্থ পদমর্যাদা। সম্রাট আকবর এই প্রথা প্রবর্তন করেন। আর দ্বিতীয় অংশ হচ্ছে, মনসবদাররা কোন 2 ভাগে বিভক্ত ছিল? জায়গিরদার ও মনসবদারি নগদী, এই 2 ভাগে মনসবদাররা বিভক্ত ছিল। পরবর্তী প্রশ্ন, জায়গিরদার কাদের বলা হতো? মুঘল যুগে যেসব মনসবদারকে নগদ টাকায় বেতনের পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ জমি দেওয়া হতো তাদেরকে জায়গিরদার নামেও পরিচিত করা হতো। পরবর্তী প্রশ্ন, মনসবদারি প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলো কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মনসবদারি প্রথার বৈশিষ্ট্যগুলি হলো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, প্রতিটি মনসবদারকে নির্দিষ্ট সংখ্যক সেনা রাখতে হতো। 2 নম্বর, মনসবদারদের বদলে নীতি প্রচলিত ছিল। 3 নম্বর, বেতন ও পদমর্যাদা তাদের অধীনস্থ সেনাবাহিনীর সংখ্যার উপর নির্ভর করত। মনসবদারদের পদমর্যাদা 33টি স্তরে বিভক্ত ছিল। নেক্সট, নুনিয়া ও মলঙ্গি কাদের বলা হতো? মুঘল যুগে যারা লবণ তৈরি করত তাদের নুনিয়া বলা হতো। আর হচ্ছে মলঙ্গি, মুঘল যুগে যারা সোরা তৈরি করত তাদের মলঙ্গি বলা হতো। নেক্সট, আইনি দশসালা কি? আইনি দশসালা কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1580 খ্রিস্টাব্দে টোডরমল কর্তৃক
যে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল তা আইনি দহসালা নামে পরিচিত। এই প্রথায় প্রতিটি পরগনাকে একক ধরে প্রতি ধরনের শস্যের বিগত 10 বছরের উৎপাদন ধরে রাজস্ব নির্ধারণ করা হতো। পরবর্তী প্রশ্ন, দস্তুর কি? আর একটা খুব ভালো প্রশ্ন। আকবরের সময়ে প্রতিটি কৃষকের প্রদেয় রাজস্ব নির্ধারিত হতো শস্যে এবং তা একটি বিশেষ দ্রব্যমূল্য তালিকা অনুসারে রূপান্তরিত হতো অর্থে। এই মূল্য তালিকা দস্তুর নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, মুঘল যুগের মুদ্রাগুলির নাম কী ছিল? খুব সুন্দর প্রশ্ন। মুঘল যুগের রৌপ্য মুদ্রার নাম ছিল রুপিয়া, কড়ি ও জালালা। স্বর্ণমুদ্রার নাম ছিল মোহর এবং তাম্রমুদ্রার নাম ছিল দাম। পরবর্তী প্রশ্ন, দাগমহলই কি? সেনাদের ঘোড়াগুলিকে চিহ্নিত করার জন্য আকবর দাগমহলি নামক এক বিশেষ দপ্তর তৈরি করেছিলেন। একজন উচ্চপদস্থ কর্মচারী নিয়ে এই বিভাগ গঠিত হয়েছিল। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, মুঘল যুগের বণিকরা কী নামে পরিচিত ছিল? মুঘল যুগে গুজরাট অঞ্চলের বণিকদের বানিয়া বলা হতো এবং করমণ্ডল অঞ্চলের বণিকদের চেট্টি বলা হতো। এবার পরবর্তী প্রশ্ন 16 নম্বর, জায়গির ই তনখা কি? মুঘল শাসনকালে যে জমি মনসবদারকে তার মাহিনার বদলে দেওয়া হতো তাকে বলা হতো জায়গির ই তনখা। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ওয়াতন জায়গির কি? মুঘল প্রশাসনে অধীনতা স্বীকারকারী শাসক ও জমিদারদের উত্তরাধিকার সূত্রে ভোগ করার জন্য যে জায়গির দেওয়া হতো তাকে বলা হতো ওয়াতন জায়গির। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে পাইবাকি কি? পাইবাকি দেখো, মনসবদারদের নামে বিলি না হওয়া পর্যন্ত মনসবদারের নামে বিলি না হওয়া পর্যন্ত পর্যাপ্ত জায়গির জমিকে মুঘল সাম্রাজ্যে পাইবাকি জমি বলা হতো। পরবর্তী প্রশ্ন, শ্রফ ও সাফটা কি? মুঘল যুগের গ্রামের ছোট ব্যাংকারকে শ্রফ নামে পরিচিত করা হতো। আর সাফটা দেখো, মুঘল যুগের ব্যবসার ক্ষেত্রে হুন্ডির মাধ্যমে যে লেনদেনের প্রয়োজন হতো তাকে সাফটা বলা হতো। পরবর্তী প্রশ্ন, বানজারা কাদের বলা হতো? মুঘল আমলে যে যাযাবর গোষ্ঠীগুলি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল তাদের বানজারা বলা হতো। এরা নগরে নগরে ঘুরে ঘুরে ব্যবসা করত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হুকুক ই কামিয়ানা কি? মুঘল যুগের কৃষকরা গ্রামীণ কারিগরদের শস্যের শতকরা 5 ভাগ প্রদানের প্রথাকে হুকুম ই কামিয়ানা বলা হতো। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তোমাদের সিলেবাস বহুত বড়, অতএব তোমাদের অনেক পড়তে হবে। এখানে তো বেছে বেছে কয়েকটা প্রশ্ন দেওয়া হলো, এই বেশি ভিডিও তো দেওয়া হয়নি। যে কটা দেওয়া হয়েছে তার মধ্যে কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া হলো, এগুলো তোমরা রেডি করে নিও। এবার 22 নম্বর হচ্ছে, কাংড়া শিল্প কি? অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে পাঞ্জাব ও কাশ্মীরের পার্বত্য অঞ্চলে উদ্ভব হয়েছিল এই শিল্পকলার। উজ্জ্বল গাঢ় রং এবং অলঙ্কারের ব্যাপক ব্যবহার ছিল এর বৈশিষ্ট্য। কৃষ্ণলীলা, রাগমালা, চিত্রশৈলী হলো কাংড়া চিত্রের বিখ্যাত অঙ্গ। পরবর্তী 23 নম্বর, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বুলন্দ দরওয়াজা কি? গুজরাট জয়ের স্মারক হিসাবে আকবর ফতেপুর সিক্রিতে যে বিশাল ফটক নির্মাণ করিয়েছিলেন তা বুলন্দ দরওয়াজা নামে পরিচিত। 1575-76 খ্রিস্টাব্দে মার্বেল ও বেলে পাথরে নির্মিত এই ফটকটি 176 ফুট উঁচু। পরবর্তী প্রশ্ন দেখো, মুঘল যুগে কোন কোন ক্ষেত্রে সমন্বয় দেখা যায়? ধর্ম সংস্কৃতি এবং শিল্প স্থাপত্য ক্ষেত্রে সমন্বয় ঘটেছিল মুঘল যুগে। সুলিকুল ছিল সমন্বয়বাদের একটি অন্যতম উদাহরণ। পরবর্তী প্রশ্ন, শবক ই হিন্দ কি? এটা একটা খুব সুন্দর প্রশ্ন।
ইরানি ও ভারতীয় ভাষার মধ্যে সংমিশ্রণে যে নতুন শৈলী মুঘল যুগে তৈরি হয়েছিল তা সবক-ই-হিন্দ নামে পরিচিত হয়। এবার তোমাদের লাস্ট প্রশ্ন, জাট কি? আকবর প্রবর্তিত জাট পদ ছিল মনসবদারি ব্যবস্থার অন্তর্গত কর্মচারীর পদমর্যাদা ও তার মাহিনার সূচক। তাহলে স্টুডেন্ট, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তা তোমাদের সিলেবাস বহুত বড়, আমি আবার বলছি, অতএব তোমাদের অনেক প্রশ্ন উত্তর তৈরি করতে হবে। তাও সংক্ষেপে আমি যে কটা দিলাম সেই কটা তোমরা করে যাও, এতে তোমাদের উপকারে লেগে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।